তো চলো তোমাদের সঙ্গে পরীক্ষা দিই। তাহলে পরীক্ষা দিলে অন্তত যত রকমের মনের মধ্যে ভয়, প্রশ্ন, টেনশন যা কিছু আছে সব অন্তত কিছুটা হলেও হালকা হয়ে যাবে। দেখা যাক কিরকম ভাবে হয়। তা আমি ভেবে দেখলাম যে ঠিক আছে, চলো ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স নিয়েই তোমাদের সঙ্গে প্রথমে বসি। দেখো, কেন আমি ফিজিক্যাল সায়েন্সটাকে ধরলাম। ভৌতবিজ্ঞান, এটা মাথায় রাখো, ভৌতবিজ্ঞানটা এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটাতে কিন্তু তোমার সব জানা প্রশ্নগুলোই কিন্তু আসবে, তুমি কিন্তু সেগুলো পড়েছো। কিন্তু এই পরীক্ষাটা আমি প্রথম গুরুত্ব দিলাম এই কারণে যে এই পরীক্ষাটাতে একটা বেশ মানে বিশেষ ব্যাপার আছে, একটা মজা আছে। একদম পরীক্ষার হলের মধ্যে ঢুকে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি স্ট্র্যাটেজি নিয়ে দেবে এই ক্লাসটাতে পুরো হাতে কলমে সেইটা লাইভ একদম তোমাদেরকে করে দেখাবো। এবং আশা করি তোমাদের এই কদিনে আমি যত রকমের পড়ার সুবিধা, কঠিন কাজকে সহজ করে দেওয়া, কঠিন পড়া সহজ হয়ে যাওয়া, না শেষ হওয়া কোর্স কিভাবে শেষ করতে হবে, পড়া তৈরি হয়নি সেগুলোকে কিভাবে কমপ্লিট করে ফেলা যাবে, কত সহজে দ্রুত মক টেস্ট দিয়ে দিয়ে এগোতে পারবে এবং মক এক্সাম কত দ্রুত দিতে পারবে, সব রকমের ক্লাস কিন্তু আমি নিয়েছি। কাজেই আমি দুর্বল ছাত্র, আমি পিছিয়ে আছি এই সমস্ত আর কিন্তু ভেবো না। এখন একদম পুরোপুরি মনের মধ্যে জোর নাও, জোর নিয়ে চলো এগোই। ভৌত বিজ্ঞানের কথাটা যেটা বলছিলাম, ভৌত বিজ্ঞানে এই কথাটা প্রথম মাথায় রাখো। ভৌত বিজ্ঞানে কিন্তু প্রশ্নপত্রটা এমন ভাবে বানানো হয় যেটা মনে হয় মানে যাতেই ছাত্র বা ছাত্রী অনেক সময় ঘাবড়ে যেতে পারে, মানে একটু কনফিউজ হয়ে যেতে পারে। তাহলে ওরা মানে প্রশ্নপত্র আমাকে কনফিউজ করবে, আর আমি প্রথম চোটে এমন রকম ব্যবস্থা নেব যাতে আমি কনফিউজ হব না। এইটা হচ্ছে কিন্তু ভৌত বিজ্ঞান পরীক্ষার ভীষণ ভীষণ দরকারি মানে একটা কি বলবো বিষয়। পরীক্ষার প্রশ্ন কিরকম আসলো সেটা সেটা তো আছেই, কিন্তু এই পরীক্ষার প্রশ্নপত্র স্টাইলটা এমন ভাবে বানানো হয়, একটার পরে একটা একটার পরে একটা এমন ভাবে বানানো হয়, সব কটা প্রশ্ন মিশিয়ে দেওয়া হয়, বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন মিশিয়ে দেওয়া হয়, ছোট 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 প্রশ্ন একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এবার সেইটা দেখার পরে একটা ছাত্র বা ছাত্রী প্রথম পরীক্ষাটা দেওয়ার প্রথম 2-4 মিনিট 5 মিনিট দেখেই তার ভিতরে এমন একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে অনেক ভালো প্রিপারেশন হওয়া সত্ত্বেও কিন্তু ভৌত বিজ্ঞানে অনেকে পিছল খায়। সেটা যাতে না হয় সেটাই তো কাজ, সেটার জন্যই এই ক্লাসটা নেওয়া। তো একেবারে হাতে কলমে দেখি চলো, বেশি কথা না বলে, যে কিভাবে তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। তো চোখে দেখতে অসুবিধা হবে, আমি একটু চশমাটা পরে নিচ্ছি সুবিধার জন্য। দেখো, ওই জন্য আমি কিন্তু এই ক্লাসটা স্ক্রিনে একদম একটা পেপারকে নিয়ে তোমাদের হাতে কলমে দেখাচ্ছি। এটাও একটা মাধ্যমিকেরই পেপার, মানে পুরনো সালের। তো তোমাদের যেটা বলছি যে ভৌত বিজ্ঞানের ওপরে টাইম ম্যানেজমেন্ট দিয়েছি যে ক্লাসটা, সেই ক্লাসটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভৌত বিজ্ঞানের টাইম ম্যানেজমেন্ট এইটা আসল দরকার, যে একটি পরীক্ষা দিতে যাচ্ছ কোন প্রশ্নটা কতক্ষণ ধরে লিখবে, কতটা টাইম দেবে। কারণ কি হয়, এই যে কোনো টাইম যদি সাজানো না থাকে তাহলে পুরো পরীক্ষাটা এলোমেলো হয়ে যায়, শেষে গিয়ে দেখা গেল খুব জানা প্রশ্ন তুমি লেখার টাইম পেলে না। আর শেষের দিকে কি হয়, টাইম প্রেসারে পড়ে যাওয়া। এই টাইম প্রেসারে পড়ে গেলে কি হয় যে মানে ঠিক উত্তর মাথায় ভুল মানে মনে আছে, কিন্তু লেখার সময় চটাপট হয়তো অনেক সময় ভুলে যায়। তাহলে এই কাজগুলো একদম করা যাবে না, তার জন্য অনেক দিন আগে থেকে আমি ভৌত বিজ্ঞানের এবং সবকটা সাবজেক্টের টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমি দিয়ে রেখেছি। সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করো, বিশেষত ভৌত বিজ্ঞানটা নিয়ে এখন কথা হচ্ছে, ভৌত বিজ্ঞানের টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই দেখে নাও, খাতায় লিখে নাও, সেই ক্লাসটা দেখে ডিটেলে দেওয়া আছে আমার। তাহলে সেই যে টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা তুমি খাতায় লিখছো, সেইটা লিখে কি করছো, প্রথম আমরা আমরা কত কত মিনিট ধরে এগিয়েছি, পুরো পরীক্ষাটা হবে হচ্ছে তোমার ইয়েতে 180 মিনিটে, মানে 3 ঘন্টা। তার আগে 15 মিনিট তোমার খাতায় নাম টাম লেখা এই সমস্তগুলো ব্যাপারগুলো থাকে। তাহলে ওই যে টাইমটা পাচ্ছ, ওই টাইমের মধ্যে তোমাকে কয়েকটা কাজ করে নিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে প্রশ্ন পড়বার একটা টাইম তো
তোমায় নিতে হবে। সেখানে তুমি ফার্স্ট কি করো, প্রশ্নটা দেখার পর একদম ওপরে এইভাবে 160 মিনিট, আমরা 180 মিনিটের পরীক্ষা, কিন্তু টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করেছি 160 মিনিটের। তার মধ্যে দেখবে ওই ক্লাসটাতে যে আমি গ্রুপ এ তে দিয়েছি 25 মিনিট, মানে তোমার এমসিকিউতে 25 মিনিট দেওয়া আছে। ঠিক এইভাবে কি করবে, একটা প্রশ্নপত্রকে নিয়ে ওপরে এইভাবে লিখে নেবে 25 মিনিট গ্রুপ এ। যেই গ্রুপ এটা তলার দিকে নামাচ্ছ, নিচের দিকে নামাচ্ছ বা পৃষ্ঠাটা উল্টাচ্ছ, উল্টে যেই গ্রুপ এটা শেষ হলো, ঠিক এইভাবে এরকম একটা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে এরকম একটা দাগ কেটে নেবে। মানে একটার থেকে, দেখো আমাদের মধ্যে যখন, এই কাজটাই আমি তোমাদেরকে বারবার বলছি, আমাদের মধ্যে যখন অনেক সহজ জিনিসও একসঙ্গে মিশে কি বলবো ভিড় করে থাকে, তখন তার মধ্যে থেকে আমাদের জিনিসটা হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে জিনিসগুলোকে আলাদা করে ফেলা। তাহলে এই যে দাগটা কাটছো, এই দাগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমায় কি করলো, একটা বিভাগ থেকে আরেকটা বিভাগকে আলাদা করে দিচ্ছে। এইটা চোখে দেখা আমাদের, দেখো আমি এখানে কি চাইছি, তোমরা যাতে পরীক্ষার হলের মধ্যে টেনশনে না পারো, তোমাদের চাপ হালকা থাকে, তোমাদের মনের মধ্যে যাতে কোনো প্রেশার না হয়, তোমরা যাতে কোনো টাইম প্রেশারের মধ্যেও নাম পড়ো, সুন্দরভাবে পরীক্ষাটাকে দিয়ে চলে আসবে। তার জন্য এই দাগগুলো দেওয়া খুব দরকার। আচ্ছা, দ্বিতীয় বিভাগটা মানে বি বিভাগটাতে আমি কত দিয়েছি, যেখানে 1 নম্বর করে আছে সেখানে আমি দিয়েছি 35 মিনিট। তুমি কি করছো, ওই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু মাথায় নিয়ে যাচ্ছ, মাথার মধ্যে মনে করে রেখে দিয়ে যাচ্ছ কোন বিভাগটাতে কত মিনিট আছে। টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা দেখো, খাতায় লিখে নাও এবং সেটা মাথার মধ্যে রেখে দাও। ওতে 35 মিনিট আছে। আচ্ছা, 35 মিনিটে তুমি ওখানে দাগ দিয়েছো। 35 মিনিট পর তুমি কি করছো, এই ওটা লেখার পর তুমি যে সি বিভাগটা আসছে, আবার এরকম ভাবে একটা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে ডিভিশন করে দিচ্ছ, দাগ কেটে দিচ্ছ মাঝখান থেকে, গ্রুপ সি। এবার গ্রুপ সিতে কত আছে, আমি কত দিয়েছি, ওতে 40 মিনিট দেওয়া আছে। আমি কিন্তু আবার বলছি, এইটা দেওয়া আছে, এটা ইচ্ছা করলে তোমরা একটু এদিক ওদিক করে নিতে পারো, সেটাও কিন্তু আমি ক্লাসে বলেছি। সেই ক্লাসটা ডিটেলে একটু দেখে নাও, নিলে কিন্তু খুব উপকার হবে। আচ্ছা, এতে 40 মিনিট দেওয়া আছে, আর আবার একটা দাগ কেটে নাও ডি বিভাগের আগে, এরকম। তাহলে কি হলো, 4টে বিভাগ তোমার আলাদা হয়ে গেল। আমি বারবার করে অন্যান্য ক্লাসে বারবার বলেছি, পরীক্ষা গোটা একটা পরীক্ষা নয়, প্র্যাকটিসের সময় বলেছি সেকশন স্ট্র্যাটেজি। এই তাহলে 4টে, এই যে দাগগুলো কেটে দিলে 4টে বিভাগ হয়ে গেল, এবং ডি বিভাগে আমি কত দিয়েছি, 60 মিনিট দিয়েছি। তাহলে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভৌত বিজ্ঞান পরীক্ষাটা কটা পরীক্ষা, টোটাল 4টে পরীক্ষা। এইভাবে ভেবে নাও, ব্যাস প্রথম কাজ শেষ। এইবার তুমি পরীক্ষাটা শুরু করছো, তাহলে প্রশ্নটা পড়া শুরু করছো, ঠিক আছে। প্রশ্নটা পড়বার সময় কি করো, হাতে পেন্সিল নাও। প্রশ্ন পড়বার সময় অবশ্যই হাতে পেন্সিল নাও, নিয়ে ফার্স্ট কি করবে, দেখো তোমার তো এমসিকিউতে তো তোমার বাছাবাছির কোনো সেরকম কোনো ব্যাপার নেই। এমসিকিউ গুলোকে কি হচ্ছে, এখানে ভৌত বিজ্ঞানে তোমরা যেটা ভাবছো যে আমার ক্যালকুলেশন করতে হবে, অনেক কিছু জটিল জটিল ব্যাপার আসবে, তা তো নয়। আমি যেটা বলেছি যে তোমার টেস্ট পেপার থেকে এবং 10 সালের কোশ্চেন থেকে হোক, যে বই দাগিয়ে যে প্র্যাকটিসটা করেছো, বইটাকে দাগিয়ে নিয়েছো, দাগিয়ে নিয়ে যে প্র্যাকটিসটা করেছো, তাহলে তার মধ্যে তো তোমার যত শর্ট আছে, যত খুঁটি খুঁটি জিনিস আছে, সেগুলো তোমার করা হয়ে গেছে, এবং সেটা তো তোমার বিশাল কঠিন লাগেনি, বিশাল টাইম লাগেনি। আমি তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যাতে দ্রুত করতে পারো সেই ব্যবস্থাগুলো আমি তোমাদেরকে বলেছি। যারা করনি অবশ্যই সেটা করো, ঠিক আছে। পাশে 10 সাল এবং টেস্ট পেপার নাও, নিয়ে সেইটার থেকে যা যা কোশ্চেন আছে একটা করে চ্যাপ্টার ধরো, দাগ মারো, চ্যাপ্টার ধরো, দাগ মারো, মারলে খুঁটিয়ে তৈরি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার কি হচ্ছে, এমসিকিউতে এখন কিন্তু কোশ্চেন বাঁচতে যেও না, কোনটা ঠিক কোনটা ভুল এগুলো বাঁচতে যেও না। ফার্স্ট এমসিকিউতে দেখো যে তোমার কোনো একটা কোশ্চেন তোমার একটু কঠিন লাগছে কিনা। এমসিকিউতে এই যে পরপর পরপর কোশ্চেনগুলো রয়েছে, এই পরপর কোশ্চেনগুলোতে তোমার কোনো কোশ্চেনকে একটুও কঠিন লাগছে কি না, ঠিক আছে। এখন কোনো চুজ করতে যেও না প্রথম চোটে শুধু কোশ্চেনটাকে পড়ো। তাহলে এমসিকিউটা টোটাল পড়া হয়ে গেল। এমসিকিউটা টোটাল পড়া হয়ে গেলে এবার গ্রুপ বিটা ধরো, মানে এইখানে 1 নম্বরের কোশ্চেন আছে। এখানে দেখো, এইবার এই যেভাবে দাগ মেরেছি, এখানে অথবা আছে, এখানে বলে দিয়েছে যে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য করো। এইবার একটা কাজ আছে, এইবার আমরা কি করছি, এইবার আমরা মানে কি বলবো, বেছে নিচ্ছি, চালুনি দিয়ে বেছে নিচ্ছি। কি বেছে নিচ্ছি, আমি পারছি কোনগুলো, ফার্স্ট
আর 2 নম্বর, এখান থেকে দুটো জিনিস আলাদা করে ফেলো, ক্যালকুলেশন পার্ট আলাদা, আর যেগুলো শুধু লিখতে হবে, জাস্ট লিখলেই নাম্বার, ক্যালকুলেশন আলাদা, লিখলেই নাম্বার, এইগুলো আলাদা করে নাও। ফার্স্ট কিরকম হচ্ছে, যেগুলো আমি পারছি, দেখো এখানে দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, কথার কথা এইগুলো ধরো প্রশ্ন এসছে, এরকম ধরো আসে যদি, তাহলে এটা তো তোমার কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। আচ্ছা, এখান থেকে তুমি দুটো দেখতে পারো, ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কি, তাহলে এই দুটোর মধ্যে তুমি একখানা নিশ্চয়ই পাচ্ছ, যে খুঁটিয়ে বই তৈরি করছো তোমরা, ঠিক আছে। আর যাদের বলছি কি, যাদের দুর্বল প্রিপারেশন রয়েছে তারাও আমার ক্লাসটা কিন্তু পুরো দেখবে, পুরো দেখে জিনিসটাকে নিয়ে বিচার করবে। আমি বইটাকে খুঁটিয়ে দেখে যারা দুর্বল, যারা ভালো প্রিপারেশন আছে, দুজনদের জন্যই আমি বলি। তাহলে এখান থেকে তুমি একটা কোশ্চেনকে তুমি এখানে যেটা তোমার সহজ লাগছে বেছে নিচ্ছ, শুধু না তার তলায় পেন্সিল দিয়ে দাগ মারছো, এই যেমন আমি দাগটা মেরেছি। যেমন ধরো এইটাকে আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, দাগ মেরে দিলাম তলায়। এবার 2 দাগটা দেখছি, কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন জীবাশ্ম জ্বালানি, কোনটি জীবাশ্ম জ্বালানি, এটা একটা প্রশ্ন। আচ্ছা, তুমি দেখলে এটা পারছো, ঠিক আছে, এর তলায় তুমি দাগ দিয়ে দিলে। আচ্ছা, আচ্ছা 3 নম্বর যেটা প্রশ্ন, তাতে কি হয়েছে, স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লসের সূত্র অনুযায়ী কোনো গ্যাসের আয়তন 0 হবে। এটাও খুব সহজ প্রশ্ন, ধরা যাক যারা পড়ছো, এটার তলাতেও তুমি দাগ দিচ্ছ এইভাবে, ঠিক আছে, এটার তলাতেও দাগ দিয়ে নিলে। আচ্ছা, এইটা মনে করো 2-4 যেটা, এইটা মনে করো যে এই প্রশ্নটা তোমার একটু অসুবিধা লাগছে, আমি ধরার জন্য বলছি, কথার কথা বলছি, একটু অসুবিধা লাগছে, সঙ্গে সঙ্গে কি করো, পেন দিয়ে এইটাকে বা পেন্সিল দিয়ে ওটাকে গোল করে দাও, ঠিক আছে। যে কটা কোশ্চেন তোমাদের করতে হচ্ছে ওটাকে গোল করে দিলে, এইটা আমি ইরেজার দিয়ে মুছে দিচ্ছি, এই দাগানোটা ঠিক হয়নি, কিন্তু তবু এটাও সহজ কোশ্চেনই ছিল। কিন্তু ধরো তোমার ওটা কঠিন লাগছে, তাহলে ওটাকে কি করলে, দাগ দিয়ে দিলে। আচ্ছা, এরপরের কাজ কি, দেখো পরের কোশ্চেনটা চলে গেলে, নিচের বিবৃতির সত্য না মিথ্যা, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, সত্য না মিথ্যে লিখলে। আচ্ছা, এখানে আবার অথবা আছে, লোহা, ইনভার, তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি, তাহলে তুমি দেখলে ওইটা সহজ, তাহলে ওইটাতে তুমি উত্তর দিলে, ধরো যেটা তোমার সহজ লাগছে। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে, পরের প্রশ্নটা, আপতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়, তুমি একটু ভেবে নিয়ে দেখলে এটা তুমি পারবে। অথবা, আচ্ছা এটাই কোনো অথবা নেই, মানে এটা তুমি মনে করছো এটা যদি পারলে, আর যদি দেখছো যে ওটা তোমার অসুবিধা লাগছে, আমি বলছি কিন্তু 2 ধরনের ছাত্রছাত্রীদের জন্যই বলছি, যাদের একটু কম প্রিপারেশন, যাদের একটু বেশি প্রিপারেশন, সব ধরনের ছাত্রছাত্রীরাই কিন্তু এই নিয়মটাকে ফলো করে, যে তলায় দাগ মারো, যে কোশ্চেনগুলো তোমার পারবে বলে মনে হচ্ছে ইনস্ট্যান্ট তলায় দাগ মারো। ভৌত বিজ্ঞান কোশ্চেনের তলায় দাগ মারা ভীষণ দরকারি, কারণ মানে প্রশ্নের জঙ্গল হয়ে থাকে, তার মধ্যে থেকে অনেক সময় খেই হারিয়ে ফেলে ছাত্রছাত্রী, আধ ঘন্টা পরে গিয়ে, অনেক সময় 10 মিনিট পরে গিয়ে মনের মধ্যে চাপ এসে যায়, দাগটা মেরে নাও, দেখো কি হচ্ছে জিনিসটা, কত ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, ঘন মাধ্যমে গেলে আপতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হচ্ছে, তুমি ইচ্ছা করলে রাফে একটুখানি করে নিয়ে সেটা দেখেও করতে পারছো। আচ্ছা, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়, এগুলো তো একদম কি, এতে কোনো ক্যালকুলেশন নেই। এই কোশ্চেনগুলো নিশ্চয়ই পাচ্ছ, খুঁটিয়ে বই পড়বার কথা বারবার করে বলেছি আমি, আবার মনে করে দিচ্ছি, 10 সালের কোশ্চেন, টেস্ট পেপার, ঠিক আছে। এর মধ্যে থেকে বইটাকে ভালো করে দেখে ওই যে কোশ্চেনগুলো আসছে, কোশ্চেন পেপার ধরো, বই ধরো, কোশ্চেন পেপার ধরো, বই ধরো, সাফল করলে এখনো পারবে, কোনো ভয় লাগবে না, ভৌত বিজ্ঞানে কোনো ভয় নেই টোটালি। আচ্ছা, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়, ভালো কথা, এইটা মনে করলে যে তাই তো একটুখানি ভাবতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, সঙ্গে সঙ্গে কি করলে এইটাকে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত বলছি, তোমাদের মনে যদি হয় কারোর, এটাকে একটু, যেটা পারবে না আমি এই টেকনিকটা দেখাচ্ছি তোমাদের, সঙ্গে সঙ্গে গোল করে রেখে দিলে, হয়তো ভাবলে ঠিক আছে, একটু পরে ওটাকে আমি ভাবলে ওটাও আমি পেরে যাব, ঠিক আছে, আপাতত সরানো থাক। আচ্ছা, এরপরে দেখো, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ছোট ক্লাস থেকে পড়ছো এই সমস্ত জিনিস। আচ্ছা,
আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। এগুলো পারবে নিশ্চয়ই। কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সূর্যের শক্তির উৎস, এগুলো নিশ্চয়ই পারছো। তাহলে এইগুলো কি করলে লম্বা করে দাগ করে দিলে দেখো এই যে এই বিভাগটা কিরকম হলো জিনিসটা। এটা দাগানোর পরে এবার এই বিভাগটাকে তোমার দেখাচ্ছে কেমন, দেখো এরকম দেখাচ্ছে, এরকম সেটা দেখাচ্ছে যেগুলো শুধুমাত্র তুমি পারবে এবং ওটাই তোমায় নাম্বার দিয়ে দেবে, ইনস্ট্যান্ট নাম্বার দিয়ে দেবে। আর কিন্তু যখন পুরোটা এরকম ভাবে ছিল তখন কিরকম ভয় লাগছিল বলো। সরি। এরপরে চলো আর একটা বিভাগে যাই। এই ধরো বাম স্তম্ভ আছে, ডান স্তম্ভ আছে, এগুলো তো তোমাদের এটা ধরো করছো, ঠিক আছে। এখন কিন্তু কষতে যেও না, এখন কষতে যেও না, এখন জাস্ট ওটা করবে, দেখে নিলে হ্যাঁ পারবো, ওইভাবে দাগটা মেরে রেখে দাও। এবার দেখো আরো কোশ্চেন রয়েছে এতে, যেমন CaO তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, ঠিক আছে। এগুলোতে কিন্তু কিছু কষতে হচ্ছে না, কিছু আঁকতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না এই কোশ্চেনগুলোতে। তামার চামচের উপরে রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, ঠিক আছে। এইগুলো তো তোমাদের মানে একদম ইজি টাইপের কোশ্চেন রয়েছে। ইজি টাইপের কোশ্চেনটাই কিন্তু কঠিন টাইপের প্রশ্ন মনে হয় যখন ওই টোটাল কোশ্চেন পেপারটাকে এরকম ভাবে দেখা হয় এবং সবটা মিলিয়ে মিশিয়ে থাকে। ভৌত বিজ্ঞানের প্রথম এবং বিশেষ ব্যাপারই হচ্ছে, প্রশ্নপত্রের কাজই হচ্ছে তোমাকে কনফিউজ করে দেওয়া। কোশ্চেন তোমার তৈরি আছেই, এটা ধরে নাও। কোশ্চেন তুমি পারবে, সে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু ওর মধ্যে থেকে বেছে নিতে হবে, কনফিউজ হলে হবে না। ভৌত বিজ্ঞানের প্রশ্ন কিন্তু তোমায় কনফিউজ করে দেওয়ার কোশ্চেন, কিন্তু এইভাবে দাগিয়ে দাগিয়ে নেবে আর কোনো কনফিউজ হওয়ার জায়গা থাকবে না। ধরো ওইটা করেছো অথবা এইটা করলে না, বা একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষণ, এটাও করতে পারো ইচ্ছা করলে। যেটা তোমার মনে হবে সেটার তলায় দাগ মারো। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়, এটাও খুব সহজ। কিন্তু এটা যদি না করে তুমি পরেরটা করো, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো, ভালো কথা, তুমি এর গায়ে দাগ মেরে দিলে, ঠিক আছে, এর গায়ে তুমি দাগ দিয়ে দিলে। তাহলে কি হয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রোডের এই যেটা করেছো এইটা মনে করো তুমি একটু পরে করবে, ঠিক আছে। এইটা মনে করো একটু পরে করো। আমি আসলে মানে কালিটা বারবার আনতে হচ্ছে, সেই জন্য এটা দেরি হচ্ছে। এইটা মনে করো দাগ দিয়ে রেখে দিলে, ঠিক আছে। তারপরেরটায় যাও। হ্যাঁ, তারপরেরটা যাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। আচ্ছা, তার থেকে তো আমি তরল অ্যামোনিয়ার একটা ব্যবহার লিখে দিয়েছি, ঠিক আছে। মানে আমি জটিল প্রশ্নকে এড়িয়ে যাচ্ছি, যেটা মানে এক একজনের কিন্তু এক এক রকম মনে হতে পারে, যার যেটা তৈরি, পরিষ্কার কথা শোনো, যার যেটা তৈরি, যেটা সহজ মনে হবে তোমার, তুমি সেইটার তলায় দাগ মারবে। যেটা তোমার ইনস্ট্যান্ট মনে এসে যাচ্ছে নিখুঁত, সেটার তলায় দাগ মেরে দেবে। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়, এটা তুমি দাগ মেরে দিলে। এগুলো তো জাস্ট একটা মানে কি, মানে যে কোনো মানে নিচু ক্লাসে যেভাবে প্রশ্ন আসে সেইভাবেই কিন্তু দেখো প্রশ্নগুলো এসছে, কিন্তু প্রশ্নগুলো এক হয়ে থাকে বলে কিন্তু ভয় লাগে। বারবার করে বলছি, ভৌত বিজ্ঞান কিন্তু কনফিউজ করার, আর এইভাবে দাগ মারবে, দেখবে জিনিসটা কত ইজি হয়ে যাবে একটুখানি পরে। হ্যাঁ, আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দাগ মারছি বলে এতক্ষণটা হয়তো টাইম লাগছে, কিন্তু পরীক্ষার হলে তো তুমি ধরবে আর তাড়াতাড়ি দাগ মারবে, তখন তো আর অতটা সময় লাগবে না। তাও ধীরে সুস্থে করবে, একটু প্রথম দিকটা কিন্তু ধীরে সুস্থে করবে। বারবার বলছি, ভৌত বিজ্ঞান কোশ্চেন পড়াটা এবং দাগ মেরে নেওয়াটা কিন্তু ভৌত বিজ্ঞান মানে পরীক্ষায় বেশি নম্বর তোলা সবচেয়ে বড় উপাদান। আচ্ছা, তারপরে দেখো এই যে জৈব যৌগের মধ্যে রয়েছে CH3 CH2 CHO, IUPAC নামটা লিখতে বলেছে, এটা লিখতে পারো। অথবা তার মধ্যে দেওয়া রয়েছে এই যে CH3 CH2 CH2OH, এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। তাহলে এই দুটোর মধ্যে তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটা তলায় দাগ মারবে। আচ্ছা, আর আরেকটা কি রয়েছে, পলি মানে টেট্রা ফ্লুরো ইথিলিন, ঠিক আছে, এর একটি ব্যবহার উল্লেখ করো। তুমি দেখলে এর ব্যবহার তো আমি জানি, দাগ মেরে দিলে তলায়, ঠিক আছে। তাহলে এই পুরো বিভাগটাতে এইভাবে তোমার কোশ্চেনটা বাছা হয়ে গেল, তুমি জেনে গেলে ওইখান থেকে আমি এই নাম্বার তুলছি। আর কি হয়েছে, এই দুটো কোশ্চেন
আমার একটু পরে দেখে নিলে, একটু ভেবে নিলেই হয়ে যাবে। কাজে আমি কিন্তু খুব ভালো ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে চলেছি, এই আত্মবিশ্বাসটা তোমার ইনস্ট্যান্ট চলে আসছে। পরীক্ষা কতক্ষণ পর্যন্ত এগিয়েছে? তুমি শুধু প্রশ্ন দাগাচ্ছ, তখনও 5 মিনিটও পরীক্ষা, তুমি পরীক্ষা লেখাই শুরু করনি, তার মধ্যেই তুমি বুঝতে পারছো তোমার ভিতরে কত আত্মবিশ্বাস চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে, আবার বলছি কিন্তু, এইটা ভৌত বিজ্ঞানে অবশ্যই করবে। প্রশ্নকে আগে আগে দাগ মেরে, তোমার কাজ হচ্ছে জঙ্গল থেকে আগাছা সরিয়ে তোমার যেটুকু যেটুকু ভালো গাছ আছে, ভালো গাছের চারা আছে, সেগুলোকে পরিষ্কারভাবে দেখে নেওয়া। এইটা হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রথম কাজ। ভৌত বিজ্ঞান কোশ্চেন কনফিউজ করা ছাড়া আর কিচ্ছু না। সব প্রশ্ন তোমাদের তৈরি, সব প্রশ্ন তৈরি, কিন্তু এই মিলিয়ে মিশিয়ে থাকে বলে ঘাবড়ে যাও। চলো তার পরের বিভাগটা দেখি কিভাবে হচ্ছে। সি বিভাগে ধরো মিথেন হাইড্রেট কি, দাগ মারলে একটা, ঠিক আছে, বিকল্প এখানেও সেই একই রকম ভাবে আছে। এখানে তোমায় কি করতে হবে? 9টা প্রশ্ন করতে হবে, মাথায় রেখে দিও এটা। 40 মিনিট টাইম আছে এতে। আচ্ছা, দু দাগে কি আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই দেখো এইখানে একটা অঙ্ক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তুমি জানো হয়তো, তুমি জানো হয়তো, কিন্তু ফার্স্ট কাজ আমি কি বলেছি? ক্যালকুলেশনকে আর এমনি কোশ্চেনকে আগে আলাদা করে ফেলো। এটা জানা সত্ত্বেও তুমি এখানে গোল দাগ দিয়ে রেখে দাও। আমি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বেশি করে বলছি, যাদের তৈরি আছে তাদের ক্ষেত্রেও এই পরামর্শ মানতে পারো ইচ্ছা করলে। এবং এই যে অথবাটা রয়েছে, এটাও কিন্তু একটা ক্যালকুলেশন, ঠিক আছে। এবং স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে, খুব সহজ ক্যালকুলেশন, কিন্তু তৎসত্ত্বেও সরিয়ে রেখে দাও। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তুমি ফার্স্ট কাজ যেটা করলে, ওই দুটোকে সরিয়ে রেখে দিলে এইভাবে পেনের দাগ দিয়ে, মানে যেটা দিয়ে পেন্সিল দাগ দিচ্ছ সেটা না, একটা পেনের দাগ দিয়ে ওটাকে সাইডে সরিয়ে রেখে দিলে, ঠিক আছে। এবার আবার পেন্সিল ধরলে, পেন্সিল ধরে এবার কি করছো? আবার পেন্সিল ধরলে, পেন্সিল ধরে কি করছো? এবার পরেরটা দেখছো, কোন উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? ঝপ করে দাগ মেরে দিলে, এ তো তোমাদের জানা প্রশ্ন একদম। দেখছো কত সহজ প্রশ্নগুলো, কত কত সহজ, কিন্তু একসঙ্গে থাকা মানেই ওই কনফিউজ হয়ে যায়, এবং ভৌত বিজ্ঞানে বিরাট ভয়, না কিচ্ছু ভয় নেই, ভীষণ সহজ পরীক্ষা। আচ্ছা, দেখো কত চাপ হালকা হয়ে যাচ্ছে তোমাদের। আচ্ছা, এবার অথবা রয়েছে কি, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? দেখো দুটো কত সহজ প্রশ্ন রয়েছে, দুটোর মধ্যে তুমি নিজে একটা চুজ করে নিও। এবার তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। আচ্ছা লেখো, ভালো কথা, দাগ মারলে এতে। লুইসের ধারণা অনুযায়ী, তারপরে রয়েছে কি, লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটা উদাহরণ দাও, ওটাও লিখতে পারো। অথবা সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে, মানে Na+Cl হিসেবে, বন্ড Cl হিসেবে কেন প্রকাশ করা যায় না? তাহলে এই দুটোর মধ্যে তোমার যেটা সুবিধা, লুইসের ধারণা অনুযায়ী, লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দাও। এটা লুইসের ইয়ে থেকে তো তুমি একটা উদাহরণ হিসেবে পড়ার সময় পড়েইছো, তাহলে সেই উদাহরণ তোমার মাথায় আছে, ওটা দিয়ে দাও, ঠিক আছে। বা পরেরটাও দিতে পারো ইচ্ছা করলে, একটি তরল একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। এও সহজ প্রশ্ন, তুমি দেখতে পাচ্ছ, আরে বাস, এইভাবে আমি দাগ দিচ্ছি যখন, জিনিসটা কত ইজি হয়ে যাচ্ছে, আমার পড়া সমস্ত জিনিসের মধ্যে থেকে এগুলো আসছে। জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত রাসায়ন সমীকরণ লেখো। ভালো কথা, আমি লিখবো না, আমি লিখবো না, ধরা যাক, ঠিক আছে। এটাকে আমি এইভাবে দাগ মেরে রেখে দিলাম, ওকে। তাহলে তারপরেরটা দেখো, MsO4, এম হচ্ছে একটা ধাতু দেওয়া আছে ধরো, এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? তুমি কি করলে? এটাও ক্যালকুলেশন, রিয়াকশন ক্যালকুলেশন, এইগুলোকে সাইড করছো আগে। আচ্ছা, তারপরে দেখো, আমি জাস্ট বলছি যে যেগুলো মানে ভাষায় উত্তর লিখলেই হয়ে যাবে, সেইগুলোকে আগে দাগ মেরে নাও। আচ্ছা, ক্লাসটা পুরো খুঁটিয়ে দেখো। কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো, দেখো এখানে দাগ মেরে দাও। আচ্ছা, না হলে ওই যে দেখো 3-8 যেটা দিয়েছে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, বিক্রিয়াটি জারণ না বিজারণ উদাহরণ দিয়ে লেখো, তার একটা অথবা রয়েছে। কি অথবা রয়েছে? কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো, ঠিক আছে। তাহলে এইটা তো তুমি দেখলে ওর থেকে পেয়েছো, তাহলে ওই দাগানোটা, মানে
এই এটা ইরেজার দিয়ে মুছে দিলে, ঠিক আছে, কারণ ওরই অথবা এইটা আছে, তুমি ওইটাকে ধরো ট্রাই করে ফেললে, তোমাকে আর রিয়াকশন লিখতেই হলো না, ঠিক আছে, রিয়াকশনটা তোমাকে আর লিখতেই হলো না। এরপরে কি আছে, ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় শর্ত কি, বিক্রিয়াটির প্রথম ধাপে সমিত রসায়ন সমীকরণ লেখো। আচ্ছা, সমীকরণ লেখার ব্যাপার রয়েছে। পরেরটা কি আছে, মানে অথবা কি রয়েছে, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে, সমিত রসায়ন সমীকরণ লেখো। দুটোতেই সমীকরণ দিয়েছে, তুমি সমীকরণগুলোর মধ্যে অবশ্যই হয় একটা জানো, অথবা দুটো জানো, অথবা একটা জানো না, ঠিক আছে, দেন এটাকে আমি দাগ মেরে রেখে দিলাম। দেখো এরপরে বিভাগে চলে যাচ্ছি। এরপরে বিভাগে গিয়ে কি পাচ্ছি, এবার একটু 3 নম্বরের প্রশ্ন খেয়াল করো, চেষ্টা করবে 2+1 এই ধরনের কোশ্চেনগুলোকে একটু বেশি ট্রাই করতে চেষ্টা করবে, কিন্তু যেটা আবার বলছি, যেটা সহজ মনে হবে সেটা চোখ বুঝে একদম দাগ মারো তলায়। দেখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রে ওই আদর্শ গ্যাস সমীকরণ যেটা, সেটাকে এটা এটা তো প্রত্যেকেরই মোটামুটি তৈরি থাকে, ঠিক আছে, এই সমীকরণটাকে প্রতিষ্ঠা করো, বাড়িতে তৈরি করো ভালো করে এগুলো। আয়রন পাইরেটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপাদন করা হয় বা SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হলো, মানে এইটা দিয়ে দিয়েছে, উৎপাদনের জন্য কত গ্রাম ফেরাস সালফেট প্রয়োজন, ঠিক আছে। এবার তুমি দেখলে এইটা একটা ক্যালকুলেশন এসেছে, এই একটা ক্যালকুলেশন এতক্ষণে এসেছে, তুমি দ্রুত পড়েছো, কিন্তু ক্যালকুলেশনটাকে কি করলে, দাগ মেরে সাইড করে দিলে। এর অথবাতে যেটা রয়েছে সেটাও একটা ক্যালকুলেশন রয়েছে, যেমন কোন ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, সাইড করে দিলে। কারণ কি, এই দুটোর মধ্যে তুমি যে ক্যালকুলেশনটা পরে করবে, এখন করলেই না, সাইড করে রেখে দিলে, ওই যে উপরে এই গোল দাগ দিয়ে রেখে দিয়েছো, ঠিক আছে। এরপরে দেখো, তাপ পরিবাহিতা কাকে বলে, SI একক কি, একদম দুম করে দাগ, সরি লাল দাগ হয়ে গেল, এটা এটা নীল দাগ করতে হবে, পেন্সিল দিয়ে দাগ মারবে এগুলো। তাপ পরিবাহিতা কাকে বলে, একদম সংজ্ঞাটা দিলে, SI একক কি, দেখো দুটো পার্টে রয়েছে, নম্বরটা উঠবে ভালো। আচ্ছা, অথবা তুমি আরেকটাও করতে পারো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, SI একক লাগবে, যেটা খুশি করতে পারো। 2+1 রয়েছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা 2+1 রয়েছে, এখানে নাম্বারটা ওঠে ভালো। আচ্ছা, উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়, তুমি এটাতেও দাগ দিতে পারো। ও, এটাতে অথবা দেয়নি, দেন এটাতে তুমি দাগ মেরে দিলে, কারণ এটা যথেষ্ট সহজ, এবং তোমার কি হলো, দুটো পার্টে পেলে, মানে প্রশ্নটা 2+1, ঠিক আছে, অন্তত এখান থেকে মানে দুটো পার্টের অন্তত একটা তো পারবে, এরকম ভাবে হলেও কি হচ্ছে, 2+1 মজাটা হচ্ছে এইটা, কিছু নম্বর তুলে আসা যাচ্ছে ওর থেকে, কিন্তু দাগটা মারলে সহজ প্রশ্ন। কোন, আচ্ছা, এবার হচ্ছে কি, কোন মাধ্যমে আলোকের বেগ এত হলে ওহম প্রতিসরাঙ্ক কত, এইটা আর একটা ধরো একটা ক্যালকুলেশন আছে, তুমি দেখো ওর একটা অথবা আছে, অথবা কি দিয়েছে, বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিন কোণ কত হবে। এইখানে দেখলে তাই তো, আর একটা ক্যালকুলেশন দিয়েছে, যেই ক্যালকুলেশন দিয়েছে সঙ্গে সঙ্গে তুমি কি করলে, ওটাকে পরে পড়বে, আবার ওটাকে জাস্ট গোল দাগ দিয়ে রেখে দিলে, সাইড করে দিলে। আমি কি করছি, লেখা প্রশ্ন, মানে ভাষায় লেখা প্রশ্ন, সংজ্ঞা, এই ধরনের যেগুলোতে নাম্বার ছেকে উঠে আসবে সেটা আলাদা, ক্যালকুলেশন আর রিয়াকশন ভাই ও দুটো আলাদা, ঠিক আছে। এরপরটা দেখো, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র লেখো, এ তো লিখতেই হবে, এ নিয়ে তো কোনো চাপ নেই, ঠিক আছে, তাপীয় প্রভাবের জুলের সূত্র তুমি লিখে দিলে এখানে, অথবা তারপরে রয়েছে কি, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে নির্ণয় করো, মানে এটা একটা ক্যালকুলেশন। এর অথবা রয়েছে, সেটাও একটা ক্যালকুলেশন, একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে, বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম এত টাকা করে হলে, 4 টাকা করে হলে 1 মাসে কত খরচ হবে নির্ণয় করো। তুমি অঙ্কটা পড়ে কি করলে, আবার এটাকে কি করছো, এই দাগ দিয়ে, গোল দাগ দিয়ে রেখে দিলে, যেহেতু ক্যালকুলেশন। তারপরের প্রশ্নে চলে যাচ্ছ কি, তারপরের প্রশ্নে বলছি, ক্যালকুলেশনের ব্যাপারে বলছি কি করতে হবে।
তারপরে দেখলে আলফা বিটা আলফা গামা রশ্মির আধান আয়নাইজিং ক্ষমতা তুলনা করো। এর তা পার্থক্য তোমাদের বইতেই আছে, তুলনাটা সেটা লিখে দিলে। তাহলে এর তলায় তুমি দাগ মেরে দিচ্ছ তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। দেখছো কত ভাবে তোমাদের জানা কোশ্চেনকে কিভাবে ছেঁকে নিচ্ছ এর মধ্যে থেকে। 2+1 কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝায়, এটা মানে এই সমস্ত সহজ কোশ্চেনের উত্তর তো তুমি পাঠছই, টেস্ট পেপার প্র্যাকটিস করেছো, 10 বছরের কোশ্চেনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বইতে প্র্যাকটিস করেছো। এবার কি লিথিয়াম রুবিনিয়াম পটাশিয়াম আর সোডিয়ামকে আয়নাইজেশনে তোমার হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও, এটাও বইয়ের মধ্যে আছে, ঊর্ধ্বক্রমে সাজানোগুলো একটু দেখে নিলে সেগুলো খুব একটা অসুবিধা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2+1 রয়েছে। হ্যাঁ, এটা তো 2+1 রয়েছে। অথবা তুমি আর একটা কি আছে, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে যুক্ত এইটা দেখো, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলোর একটি ধর্মের গ্রুপ এবং 17 মানে গ্রুপ 17 মৌলগুলোর দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। দেখো তোমাদের পিরিয়ডিক টেবিলের একটা সহজ জিনিস আমি দিতে পারি, আমি এর মধ্যে চেষ্টা করব, সেটা যদি আমি পিডিএফ আকারে একটা অন্য ক্লাসে দিয়ে দেওয়ার খুব চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, তো কি হলো, তুমি তো একটা তো পেয়ে গেলে, একটা পেরে গেছো। তবে এই দুটোর মধ্যে তোমার যেটা সহজ লাগছে, তোমার সে LIRB KN এর মধ্যে যেটা সহজ লাগছে, বা এইটার মধ্যে হাইড্রোজেনের দুটো গ্রুপের মধ্যে যেটা সাদৃশ্য লাগছে, যেটা পারছো সেটার মধ্যে দাগ মারছো। মানে লেখা প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য গলিত মিশ্রণের যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? এটা একটা কোনো প্রশ্ন হলো বলো? এই প্রশ্নটা যারা এই তড়িৎ বিশ্লেষণটা একটু পড়েছো, মানে একটু খুঁটিয়ে পড়েছো, তাদের তো এই প্রশ্নটার তলায় তো দাগ পড়বেই, একদম অবশ্যই দাগ পড়বে। বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া কি কি থাকে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? এই তো প্রশ্ন। আর তারপরে কি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ রেখো। অথবা তোমরা তো জানো যে একটা না একটা মানে এই উৎপাদনগুলোকে তো একটু করে রাখতে হবে, তাই না? যেটা যেটা আগের বছর এসে গেছে সেটা বাদ দিয়ে, ঠিক আছে, সেটা ইভেন আমি তো বলবো সেটাও করে রাখো। ঠিক আছে, রিস্ক নিও না, সেটাও করে রাখো। তো একটা এই প্রস্তুতি এবং সমীকরণ, এটা তো মানে মাস্ট, প্রত্যেককে ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে পারছো মানে ওইটুকু করে রাখতেই হবে। ঠিক আছে, গ্যাসের সূত্র এইখানে এইটা এই কি বলবো, শিল্পোৎপাদন বা এই সমিত রাসায়ন সমীকরণ প্রস্তুতি আর কি, প্রস্তুতি যেটা বলে সেটা তো করে রাখতেই হবে, এটা তো পাবেই মোটামুটি। আর একটা কি, জৈব, এইবার দেখো এই যে 12 দাগটা, জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2, যৌগটি জলে দ্রাব্য, যৌগটি জলীয় দ্রবণে মানে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সঙ্গে যোগ করলে CO2 নির্গত হয়, জৈব যৌগটিকে শনাক্ত করো। ভালো কথা, তুমি এইটা অথবা তারপরে কি আছে, জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। দেখলে এটাও পার্ট বাই পার্ট আছে নাম্বারটা। আর আরেকটা আছে, জৈব ও অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো। তুমি দেখলে ওই আগেরটা যদি কঠিন লাগে, এই তলারটায় তুমি দিয়ে দিলে। দেখো এইভাবে পুরো কোশ্চেন পেপারটাকে যখন তোমার মার্কিং করা হয়ে গেল, তারপরে তুমি পারছো না এমন না, কিন্তু একটু ভাববে বা একটু পরে করবে, এরকমও কোশ্চেন মাত্র কটা, একটা দুটো, একের মধ্যে একটা দুটো তিনটে, ঠিক আছে, আবার 2-এর মধ্যে একটা দুটো তিনটে, তাহলে 1-এর মধ্যে দুটো, 2-এর মধ্যে 1 2, কোথায় গেল না, এইটাতে দাগ পড়বে না, এটা তো একই কোশ্চেনের মধ্যে আছে, অথবাটাতে আমি দাগ দেবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2-এর মধ্যে কত হচ্ছে, একটা দুটো, এখনো পর্যন্ত তিনটে। আচ্ছা, তাহলে 2-এর মধ্যে গেল তিনটে, তাহলে হলো 3 2 6, আর ওদিকে গেছে 1 আর 1 2, তাহলে 6 আর 2 8। তাহলে এখানে দেখো 3 নম্বরের কোশ্চেন কি আছে, একটা দুটো তিনটে, মাত্র তিনটে, তাহলে 9, তাহলে ওখানে 8 আর এখানে 9, 17। বাকি সব কোশ্চেন চোখ বুঝে তুমি পারছো, একটু ভালো করে যারা প্রিপারেশনটা আমার কথা মতো নিচ্ছ, একটু খুঁটিয়ে আমি যেভাবে যেভাবে বলেছি, তাহলে বাকি সব কোশ্চেন মোটামুটি পারছো, যেগুলো লেখা প্রশ্ন, অনলি লেখা প্রশ্ন সেগুলো।
ঠিক আছে, এরপরে কি করছো, এই পরীক্ষাটা টোটালটা এইভাবে হওয়ার পরে এবার তুমি যেগুলো তাকিয়ে রেখেছো, ক্যালকুলেশন আছে যেটা যেটা রিয়াকশন আছে, সেগুলো তো ছেড়ে দিচ্ছ না, এইবার সেইটা নিয়ে পড়ছো। সেটার ব্যাপারে কি বলছি শোনো মন দিয়ে। তোমরা টেস্ট পেপারে দেখবে একই ধরনের, মানে যে ক্যালকুলেশনগুলোর কথা বললাম, একই চ্যাপ্টারের একই ধরনের ক্যালকুলেশন কিন্তু টেস্ট পেপারে বহু রকমে আছে, মানটা জাস্ট হয়তো একটু আলাদা। 10 বছরের কোশ্চেন পেপার একটু দেখো, 5 বছরের দেখো, ওর মধ্যে থেকে অনেক সময় কাছাকাছি চলে আসে, জাস্ট মানটা পাল্টে দেয়। হয়তো 10 ডিগ্রির জায়গায় এখানে হয়তো 40 ডিগ্রি দিল, এরকম হয়তো ব্যাপারটা ঘটে। আর হয়তো যৌগটা পাল্টে দিল, হয়তো যে যৌগ থেকে যে গ্যাসটা উৎপাদনের কতটা পরিমাণ বার করতে বলছে সেইটা হয়তো রিয়াকশনটা হয়তো পাল্টে দিল, কিন্তু নিয়মটা একই থাকছে। যারা একটু পারবে তারা সেইটা একটুখানি ওই জিনিসটাকে একটু রপ্ত করে নাও, তাহলে তোমার তো ভৌত বিজ্ঞানে পড়ে আছে কাজ করা বলতে এইটুকু অংশ। ব্যালেন্স যে অংশ তোমাদের সব তৈরি হয়ে গেছে, দেখলে যে ভৌত বিজ্ঞানের সবটা তোমাদের তৈরি কোশ্চেন, তোমাদের কোনো ভয় নেই, নেই নেই নেই। শুধু ভৌত বিজ্ঞানের কোশ্চেন দেখলে এতদিন তোমরা কনফিউজ হয়ে যেতে, এই টেকনিকটাকে ফলো করো, এবং এই টেকনিকে এইটা যে প্রশ্নটা তোমার দাগানো হয়ে গেল, এইবার যখন দাগানো হয়ে গেল, এই দাগানো সিস্টেম অনুযায়ী তোমরা এইবার খাতাতে সুন্দরভাবে সেগুলো কষা শুরু করে দাও। কারণ তুমি ফুল অফ কনফিডেন্স তখন তোমার, যে আমি এতটা নাম্বার আমি পাচ্ছি। 90 থেকে 17 বাদ দাও, আচ্ছা 17 মধ্যে তো তোমার কষবে কিছু, যেমন এই ওপরে 2 নম্বর দাগে এই দুটোকে দাগিয়ে রেখেছো, এগুলো তো কিছু কষবে। ঠিক আছে, তাহলে 90 থেকে তুমি 15 বাদ দিলে তোমার 75, এখানে 75 তো, হ্যাঁ 75 তো তোমার এখানে প্রায় এসেই গেছে, 75 হোক 73 হোক এসেই গেছে এখানে তোমার। এবার আর একটু ভালো করে ঠান্ডা মাথায় ওই অঙ্কগুলোকে একটুখানি দেখে সুন্দর করে কষার চেষ্টা করলে আরো নাম্বারটা কোথায় চলে, কি পাস করার চিন্তা করছো, 75, 80, 90 পাওয়ার কথা ভাবো। এবার যার যতটুকু তৈরি আছে প্রিপারেশন, আমি বারবার করে তোমাদের জন্য এত চেষ্টা করছি যে ওই কোশ্চেন পেপার ধরো আর বই ধরো আর খুঁটিয়ে খুঁটিয়ে দাগ মারো, তাতে বহুত উপকার হয়ে যাবে, এবং সেই ধরনের কোশ্চেনই আসবে, তোমাদের সব জানা কোশ্চেন আসবে। বলো কেমন লাগলো ক্লাসটা? অনেকটা টাইম নিয়ে নিলাম তোমাদের, কিন্তু আশা করি এইভাবে যদি করো তোমরা, তো তোমাদের ভৌত বিজ্ঞান নিয়ে আর ভয়ের কিচ্ছু থাকবে না। ঠিক আছে, আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে প্রতিদিন যেরকম থাকি আজকেও সেরকম ছিলাম। ভৌত বিজ্ঞান নিয়ে আজকে আমরা প্রচুর আলোচনা করলাম, ভৌত বিজ্ঞানের ভয় বলতে জিনিসটাকে আমরা দূর করে ফেলে দিলাম বাইরে। যারা নতুন ছাত্রছাত্রী এসছো তারা একটু সাবস্ক্রাইব করে নিয়ে একটু শেয়ার করো, যারা কেউ যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু হলেও যদি উপকার হয়। আর তোমরা তোমাদের প্রচুর কমেন্টে আমাকে জানাচ্ছ, ভালো লাগছে, তার জন্য আমার আন্তরিক শুভকামনা, সমস্ত ধরনের শুভকামনা তোমাদের সঙ্গে থাকছে, তোমরা জিতে এসো। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত, সামনে আবার একটা এরকম লাইভ এক্সাম নিয়ে তোমাদের সঙ্গে আবার ক্লাসে, বা অন্য কোনো একটা ইন্টারেস্টিং মাঝখানে আর একটা অন্য কোনো ক্লাস নিতে পারি, সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসছি। সেই পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, সবল থাকো, মনে জোর রাখো, ভয় কাটিয়ে ফেলে দাও, শরীর ভালো থাকো সবাই। ঠিক আছে, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।